জুন মাসে সেই দিনটায় ইংল্যান্ডেও বেশ গরম। উইন্ডসর ক্যাসেলের একটা আয়েসি প্রাতরাশ সেরে ২৩ বছর বয়সী রানী ভিক্টোরিয়া অপেক্ষা করছিলেন এক বিশেষ দর্শন প্রার্থীর। নামজাদা এক ভারতীয় আসছেন রানীর কাছে, আর তার ভারতীয় সাম্রাজ্য থেকে আসা মানুষজনের সঙ্গে আলাপ পরিচয়ের শখ রানীর বরাবরই। ১১টা বাজার খানিক পরে লেফটেন্যান্ট ফিটজেরাল্ড, রানীর অধীনস্থ এক রাজকর্মচারী, তার সামনে নিয়ে এলেন ভিজিটারকে। তার নাম দ্বারকানাথ ঠাকুর। লম্বা, সুভদ্র, সুদর্শন ব্রাহ্মণ। কদিন আগে ইংল্যান্ডের ডোভার বন্দরে এসে পৌঁছেছেন তার নিজের জাহাজে চেপে। জাহাজের নাম দ্য ইন্ডিয়া। ১৮৪২ সালের ৯ জানুয়ারি কলকাতা থেকে জাহাজ ছেড়েছিল, আর তার ঠিক ৬ মাস পরেই ৯ জুন দ্বারকানাথ ইংল্যান্ডে পৌঁছান। যাত্রাপথে নেপলস সহ ইউরোপের অনেকগুলো শহর ঘুরে লন্ডনে পৌঁছে কদিনে বিশ্রাম সেরে ১৬ জুন তিনি এসেছেন রানীর দর্শনে। রানী বসেছিলেন সেই ঘরটায় যেখানে তিনি প্রধানমন্ত্রী ও বিদেশ থেকে ইংল্যান্ডে সফরে আসা হোমরা চোমরাদের দর্শন দিতেন। ঘরের দেওয়ালে তাবড় সব ইংরেজ রাজাদের ছবি, উইলিয়াম দ্য কঙ্কারার থেকে শুরু করে তৃতীয় জর্জ হয়ে রানী সালাট অবধি। মাথার ওপর লম্বা বিরাট একটা ক্রিস্টালের ঝাড়বাতি। দ্বারকানাথকে রানীর সামনে নিয়ে আসা হলো। রানী তার চেয়ারে বসলেন। দ্বারকানাথও মাথা নুয়ে প্রথা মাফিক রানীর হাতে চুম্বন করলেন। এই সাক্ষাতের পরে রানী তার জার্নালে একটা ছবি এঁকেছিলেন, দ্বারকানাথের স্কেচ, সঙ্গে লেখা পরিচয়, টেগর জমিনদার। রানী ডায়েরিতে আরও যা লিখেছিলেন তার বাংলা করলে দাঁড়ায়, লেফটেন্যান্ট ফিটজেরাল্ড এক ব্রাহ্মণকে নিয়ে এলেন, যিনি হাতে চুমু খেলেন। তার পরনে ছিল তার জাতীয় পোশাক, সোনালি আর লাল সুতোয় কাজ করা পাজামা, অপূর্ব শাল, আর ঠিক এই ছবিতে যেমন আছে তেমনই দেখতে পাগড়ি। উইন্ডসর ক্যাসেল থেকে রানী আর প্রিন্স অ্যালবার্ট বাকিংহাম প্রাসাদে ফিরেছিলেন সেদিন। রানীর লেখাতেই পাওয়া যায়, প্রাসাদের বাগানে বসে তিনি কিছুক্ষণ ডায়েরি লিখেছিলেন। তারপর নৌকায় উঠলাম, আর আলবার্ট লেকের ওপর দিয়ে নৌকা চালালো বেশ কিছুক্ষণ। দারুণ লাগলো। ভারতীয় বণিক দ্বারকানাথ ঠাকুরের সঙ্গে রানীর ছিল এই প্রথম সাক্ষাৎ। কেবল দেখাই নয়, দুর্দান্ত এক বন্ধুত্বের শুরুয়াতও ছিল, যে বন্ধুত্ব অটুট ছিল পরের ৪ বছর ১৮৪৬ সালের ১ আগস্ট দ্বারকানাথের অকাল মৃত্যুর আগে পর্যন্ত। রানীর সঙ্গে সাক্ষাতের পরেই লন্ডনের হাই সোসাইটিতে দ্বারকানাথ ঠাকুরের প্রবেশাধিকার মিলে গেল। ভারত থেকে আসা দ্বারকানাথ বিলাসবহুল সব পার্টি দিতেন, অতিথিদের দিতেন বহুমূল্যের উপহার, দান খয়রাত করতেন অকাতরে। ৪৮ বছর বয়সী দ্বারকানাথ বিশেষ জনপ্রিয় হয়ে ওঠেন ইংরেজ লেডিদের। বহু ডিউকের সঙ্গে ওঠা বসা শুরু হয় তার। ডাচেরাও ছিলেন তার বিশেষ অনুরক্ত। শিল্প, সঙ্গীত, সাহিত্যের সমজদা দ্বারকানাথ টেমসের জলে একটা নৌকা রেখেছিলেন, যেখানে চার্লস ডিকেন্স, উইলিয়াম ম্যাকপিস, থ্যাকারে সহ সে সময়কার দিকপালদের নেমন্তন্ন করতেন তিনি। ভ্যানিটি ফেয়ারের লেখক থ্যাকারে তো আবার জন্মগ্রহণ করেছিলেন এই কলকাতাতেই। পরের ৫ মাসে দ্বারকানাথের সঙ্গে রানী কয়েকবার দেখা হয়েছিল। রানী তার বন্ধুপ্রীতি নিদর্শনস্বরূপ দ্বারকানাথকে একটি মেডেল দিয়েছিলেন, আলাদা করে অর্ডার দিয়ে তৈরি করা। তাতে রানী ও প্রিন্স আলবার্টের ছবি আঁকা ছিল। এই দ্বারকানাথের অনুরোধেই রানী ভিক্টোরিয়া ও প্রিন্স আলবার্ট বসেছিলেন ছবি আঁকিয়ের সামনেও। প্রমাণ সাইজে সেই ছবি পাঠানো হয়েছিল কলকাতায়, টাঙানো হয়েছিল টাউন হলের দেওয়ালে। ১৮৪২-এর ইংল্যান্ড সফরের সময় দ্বারকানাথ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পরিচালকদের কাছ থেকে একটা সোনার মেডেল পেয়েছিলেন, সঙ্গে একটা চিঠিও। সেখানে প্রশস্তিসূচক অনেক কথা লেখা। ভারত আর গ্রেট ব্রিটেনের মধ্যেকার সম্পর্ক শক্তিশালী করার লক্ষ্যে দ্বারকানাথের প্রচেষ্টা যে কোম্পানিসমূহ প্রশংসা আদায় করে নিয়েছে, চিঠির বয়ানে স্পষ্ট। দ্বারকানাথের সময় ব্রিটিশ সাম্রাজ্য একেবারে মধ্যগগনে। তিনি ছিলেন হাতে গোনা কয়েকজন ভারতীয়র মধ্যে অন্যতম, ব্রিটিশদের সঙ্গে যাদের সরাসরি যোগাযোগ ও সম্পর্ক ছিল। আজকে টাটা মিত্তালদের মতো পশ্চিমী জগতেও প্রভাব ফেলা ভারতীয় শিল্প সংস্থা তখন কোথায়? দ্বারকানাথই প্রথম ভারতীয় যিনি বিদেশ ভ্রমণে গিয়েছিলেন আর তুলে ধরেছিলেন পশ্চিমী সংস্কৃতির ভালো দিকগুলো। নিজের ব্যবসায়িক দক্ষতা ও সমাজ সংস্কারে মন দিয়ে দ্বারকানাথ বুঝতে পেরেছিলেন ব্রিটিশ রাজত্ব ভারতে পরিবর্তন আনতে পারে। তার দৃঢ় বিশ্বাস ছিল ১৯ শতকে ভারতকে কুড়ে কুড়ে খাচ্ছে যে জাতপাত, সরকার ও প্রশাসন যুক্তি নির্ভর হলে সেসব নিজের থেকেই একদিন দূরে হয়ে যাবে। পাশাপাশি ভারতীয় ব্যবসায়ীরা যাতে আরও বেশি সুযোগ সুবিধা পান সেটাও তিনি চেয়েছিলেন।
দ্বারকানাথের জন্মের সময় 1794 সালে ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড কর্নওয়ালিস। তার হাতে ভূমি সংক্রান্ত আইনগুলির ব্যাপক পরিবর্তন সাধিত হওয়ার ফলে জন্ম নেয় এক নতুন করদাতা জমিদার শ্রেণী। কলকাতা ঠাকুর পরিবার যেমন বিশাল ভূসম্পত্তির অধিকারী জমিদার হওয়া সত্ত্বেও দ্বারকানাথ তার পারিবারিক ব্যবসায়ের পরিসরকে ছড়িয়ে দিয়েছিলেন নানান দিকে খুব অল্প সময়ে। 1822 সালে কলকাতা প্রবাসী ব্রিটিশদের সংখ্যা ছিল প্রায় 3,500। স্বদেশে তাদের যা যা ছিল তারা সেগুলো এই কলকাতাতেও চাইছিলেন ইংরেজি খবরের কাগজ, থিয়েটার হল। সাহেবদের এই প্রয়োজনগুলোকে কেন্দ্র করে যে বিপুল এক বাজারের সম্ভাবনা আছে, দ্বারকানাথ তা বুঝতে পেরেছিলেন। এই দ্বারকানাথকেই 1828 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বোর্ড অফ কাস্টম সল্ট অ্যান্ড ওপিয়ামের দেওয়ান নিযুক্ত করলেন। পরের বছর 1829 সালে দ্বারকানাথ প্রতিষ্ঠা করলেন ইউনিয়ন ব্যাংক, প্রথম বাণিজ্যিক ব্যাংক, যা ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা অন্য কোনো বাণিজ্যিক সংস্থার অধীনে ছিল না। পরে এই ব্যাংকের অন্যতম ডিরেক্টরও হয়েছিলেন। জাহাজের ব্যবসাসহ বাংলায় নতুন গড়ে ওঠা ব্যবসায়িক প্রচেষ্টায় দ্বারকানাথের ব্যাংক ঋণ দিয়ে সাহায্য করত। ব্যবসা ছড়ালেন পত্রপত্রিকার জগতেও। 1830-এর মধ্যেই দ্বারকানাথ তখনকার শ্রেষ্ঠ সংবাদপত্রগুলোর মধ্যে, যার মধ্যে ছিল বেঙ্গল হেরাল্ড, দ্য ইংলিশম্যান, বঙ্গদূতের মতো কাগজ ব্যবসায়িক অংশীদারি হলেন। তার 4 বছর পরে 1834 সালে তৈরি হলো কার্ট টেগর অ্যান্ড কোম্পানি। ব্রিটিশ পার্টনারদের সঙ্গে যৌথ অংশীদারিত্বে কোনো সংস্থার নির্মাণ এই প্রথম। এর আগে ব্রিটিশরা পার্সিদের বিজনেস পার্টনার করেছে, কিন্তু বাঙালিদের এই প্রথম। সেদিক থেকে এই সংস্থা ছিল ব্যতিক্রম। তখন নীল চাষের যুগ, নীলই ছিল এই সংস্থার প্রধান পণ্য। নীল ব্যবসায় সংস্থার বিশাল লাভ হয়েছিল, কারণ ইউরোপের ফ্যাশন দুরস্থ সমাজে নীল ছিল জনপ্রিয় রং। ক্রমে কার্ট টেগর অ্যান্ড কোম্পানি হয়ে ওঠে নীল ব্যবসার মুখ। দ্বারকানাথের ব্যবসা ফুলে ফেঁপে উঠল। ব্রিটিশরা তাকে চীনে আফিম সরবরাহের জন্য জাহাজ নিয়ে যাওয়ার অনুমতি দিল। এই অনুমতিও ব্যতিক্রমী, কেননা ব্রিটিশরা এতদিন আফিম আর চায়ের ব্যবসা রেখেছিল নিজের হাতেই। শুল্ক, নুন, চা, কয়লা, জাহাজ, নীল, আখ, আফিম, কিসের না ব্যবসা ছিল দ্বারকানাথের। 1840-এর মধ্যেই দ্বারকানাথের বাণিজ্য সাম্রাজ্য অপ্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে, আর ব্যবসার বিপুল মুনাফা তিনি ব্যয় করেন ভূসম্পত্তি কেনায়। বেঙ্গল কোল কোম্পানি প্রতিষ্ঠা করেন। রানীগঞ্জে খনির থেকে কয়লা তোলানোর কাজ শুরু করেন তিনি। তৈরি করেছিলেন স্টিম টাগ অ্যাসোসিয়েশন। ভারতের নদীগুলো দিয়ে স্টিম নেভিগেশনের প্রচলন তার হাতেই। কলকাতার খিদিরপুরে ডক বানিয়েছিলেন জাহাজ মেরামতির জন্য। তিনি ছিলেন প্রথম ভারতীয় যিনি এই সমস্ত কাজে এগিয়ে এসেছিলেন। ছিলেন সমাজ সংস্কারও। সতীদাহ প্রথা রদের ব্যাপারে তার সাহায্য প্রার্থনা করেছিলেন খোদ উইলিয়াম বেন্টিংও। দ্বারকানাথ ছিলেন রাজা রামমোহন রায়ের বন্ধু ও সংস্কার আন্দোলনের সমর্থক। হিন্দু স্কুল, জেলা দাতব্য হাসপাতাল, ক্যালকাটা পাবলিক লাইব্রেরির মতো প্রতিষ্ঠানে প্রচুর অর্থদান করেছিলেন তিনি। তার সমাজ সংস্কারের উৎসাহ ইউরোপের সফরেও বিদ্যমান ছিল। লন্ডনে এলিট সমাজে ওঠা বসা যেমন করতেন, তেমনই তৎকালীন ইংল্যান্ডের রাজনৈতিক বিরুদ্ধবাদীদের কথাও সমান আগ্রহে শুনতেন। লন্ডনে দেখা করেছিলেন দাসপ্রথার প্রবল বিরোধী বাগ্মী জর্জ টমসনের সঙ্গে। ইংল্যান্ড থেকে আয়ারল্যান্ডে গেলেন। সেখানে তখন ভয়ঙ্কর খরা আর দুর্ভিক্ষ চলছে। সেখানে দেখা করেছিলেন বিখ্যাত আইরিশ ক্যাথলিক নেতা ড্যানিয়েল ও কনেলের সঙ্গে। প্যারিসে তিনি রাজা লুই ফিলিপের সম্মানীয় অতিথি, আবার লন্ডনে বোনাপার্টিস্ট গোষ্ঠীর সদস্যের বন্ধুও। 1833 সালে ব্রিস্টলের কাছে স্টেপলটনে রাজা রামমোহন রায় মারা যাওয়ার পর দ্বারকানাথই বন্ধু স্মৃতিতে সমাধিসৌধ তৈরি করে দেন। তারও 10 বছর পর রামমোহনের দেহ তুলে এনে ফের সমাধিস্থ করলেন ব্রিস্টলে আর্নস্ট-ওয়েলস সমাধিক্ষেত্রে। উইলিয়াম প্রিন্সেপের বানানো বিখ্যাত সেই সমাধিসৌধের যাবতীয় খরচপত্র দিয়েছিলেন দ্বারকানাথই। ইংল্যান্ড থেকে ভারতে ফিরে আসা দ্বারকানাথ ঠাকুরকে সবাই চিনত প্রভাবশালী জমিদার ও ট্যাক্স কালেক্টর হিসাবে। ভারতের ব্রিটিশ শাসকরা তাকে একটা স্পেশাল ট্রেন পর্যন্ত দিয়েছিলেন। সাদা রঙের সেই ট্রেনের গায়ে লেখা থাকত তার নামের আদ্য অক্ষর DNT। 1845 সালের 8ই মার্চ ফের ইংল্যান্ডে ফিরলেন দ্য বেন্টিক নামের জাহাজে চেপে। 21শে জুন পৌঁছালেন ডোভারে। রানী ভিক্টোরিয়া ও প্রিন্স আলবার্ট স্বাগত জানালেন তাদের পুরনো বন্ধুকে। এই সফরই ছিল তার শেষ সফর। দ্বারকানাথের একটা পুরনো অসুস্থতা ছিলই, সম্ভবত ডায়াবেটিস। হাওয়া বদলের জন্য তাকে নিয়ে যাওয়া হলো সমুদ্র তীরের শহর ওয়ারদিংয়ে।
সঙ্গে নিয়ে গেছিলেন তার জার্মান সঙ্গীতকার বন্ধুকে, যিনি তাকে তার প্রিয় সোনাটাগুলো বাজিয়ে শোনাতেন। দ্বারকানাথ তখন খুব অসুস্থ, অনেক সময় থাকতেন অর্ধচেতন অবস্থায়। 1846-এর 1 আগস্ট দ্বারকানাথ মারা গেলেন সেন্ট জর্জেস হোটেলে। খুব ঝড় বৃষ্টির একটা রাত সেটা, থেকে থেকে বিদ্যুৎ চমকাচ্ছিল। বাকিংহাম প্রাসাদ থেকে সেন্ট জর্জেস হোটেল 1 মাইলেরও কম পথ। সেদিন দ্বারকানাথের সঙ্গে ছিলেন তার ছোট ছেলে নরেন্দ্রনাথ আর ভাগ্নে সতীশচন্দ্র মুখোপাধ্যায়। 4 দিন পর কেনসাল গ্রিন সেমেটারিতে তাকে সমাধিস্থ করা হয়। শুধু তার হৃৎপিণ্ডটা কলকাতায় নিয়ে আসা হয়েছিল। সৎকার অনুষ্ঠানে প্রথা মাফিক সেটি দাহ করা হয়। সেদিন শোক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তার ছেলে, ভাগ্নে, ইংল্যান্ড সফরে তার সঙ্গে যাওয়া 4 জন ডাক্তারি ছাত্র, এককালের কর্মসঙ্গী মেজর হ্যান্ডারসন ও উইলিয়াম প্রিন্সেপ। খোদ মহারানী ভিক্টোরিয়া একটা শববাহী ঘোড়ার গাড়ি পাঠিয়েছিলেন সেদিন অনুষ্ঠানে। 7 আগস্ট তারিখে বিখ্যাত লন্ডন মেল পত্রিকা দ্বারকানাথের স্মরণে শোক বার্তা প্রকাশ করেছিলেন। ওই একই সেমেটারিতে সমাধি আছেন উইলিয়াম থ্যাকারে ও অ্যাটনি ট্রপলের মতো লেখক, টমাস ও উইলিয়াম ড্যানিয়েলের মতো শিল্পী, ইসামবার্ড কিংডম ব্রুনেলের মতো প্রযুক্তিবিদ, স্থপতি, কুইন ব্র্যান্ডের মতো বিখ্যাত রকস্টার, ফ্রেডি মার্কারিও। অদৃষ্টের পরিহাস, ব্রিস্টলে দ্বারকানাথের বানানো রাজা রামমোহন রায়ের সমাধি দেখতে ব্রাহ্ম সমাজের মানুষ থেকে শুরু করে বাঙালি পর্যটক অবধি সবাই আসেন, কিন্তু কেনসাল গ্রিন সেমেটারিতে দ্বারকানাথের সমাধি পড়ে আছে বিস্তৃত। ওয়েস্ট লন্ডনে এই সেমেটারিতে তার সমাধি কেউ তেমন দেখতে আসেনি না। ফুল দেওয়া তো দূরস্থান। আন্তর্জাতিক স্তরে ভারতের প্রথম প্রতিনিধি দ্বারকানাথ। ভিক্টোরিয়ার কলমে আঁকা দ্বারকানাথ শুয়ে আছেন শুধু সমাধিতে নয়, তার স্বদেশে বিস্মৃতির অন্ধকারেও। হ্যালো ফ্রেন্ডস, আমি জয়িতা, আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল। আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণ প্রেমী? তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন আর রহস্য, এডুকেশন, অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন। তো বন্ধুরা, আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।